আমি সম্ভবত তখন ক্লাস 7-এ পড়ি। আমার এক বন্ধু আমাকে একদিন জিজ্ঞেস করলো, তুই বড় হয়ে কি হতে চাস? পরীক্ষার খাতায় বড় হয়ে আমি ডাক্তার হতে চাই, আমি গ্রামের মানুষদের সেবা করতে চাই, বড় হয়ে আমি শিক্ষক হতে চাই, এই জাতীয় রচনা কম বেশি আমরা সবাই লিখতাম। কিন্তু আমার সেই বন্ধুটাকে আমি এসবের কোনোটাই বলিনি। আমি সেদিন তাকে অকপটেই বলে দিয়েছিলাম, বড় হয়ে আমি সাংবাদিক হতে চাই। ক্লাস 7-এ থাকাকালীন সময় সাংবাদিক হওয়ার ভূত কেন আমার মাথায় চেপেছিল বলতে পারি না। তবে হ্যাঁ, ও সময় কিছু কিশোর গোয়েন্দা সিরিজের সংস্পর্শ পেয়েছিলাম বলেই হয়তো। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেই লক্ষ্যপণে না ছুটলেও সৃজনশীল কাজের প্রতি আমার ঝোঁক ছিল বরাবরই বেশি। জীবনে লেখক হব তা কোনোদিন না ভাবলেও লেখালেখির হাতেখড়িটা কিন্তু শুরু হয় কৈশোরেই, মফস্বলের মাসিক পত্রিকার একটা কবিতা প্রকাশের মাধ্যমে। নিজের রচিত কিছু একটা ছাপার অক্ষরে পত্রিকার পাতায় দেখে সেদিন কি যে আনন্দ পেয়েছিলাম। সেই পত্রিকা দীর্ঘদিন আমার ব্যাগে ছিল, যাকে পেতাম তাকেই দেখাতাম। এখন বুঝি সেটা না কবিতা হয়েছিল আর না হয়েছিল ছড়া। কিন্তু মফস্বলের সে অখ্যাত পত্রিকার সেদিনকার সেই ঘটনাটা আমাকে বহুদূর যাবার পথ দেখিয়েছিল। তারপর তো বহু সময় পার হয়ে গেল, পদ্মার মেঘনায় অনেক জল গড়ালো, আমাদের জীবনে এলো নতুন নতুন বাগবদল। আমরা প্রবেশ করলাম যুগান্তকারী পরিবর্তনের এক মহাসন্ধিক্ষণ, প্রযুক্তি বিপ্লবের যুগে। দুনিয়াটা ধীরে ধীরে হাতের মুঠোর মধ্যে চলে আসছে। বিজ্ঞজনেরা এই অধুনা সময়ের বিশ্বটাকে গ্লোবাল ভিলেজ ডাকতে শুরু করেছেন। আমাদের জীবনেও এলো সময় যাপনের এক নতুন মাধ্যম, ব্লগ। নিজের রচিত কিছু একটা প্রকাশের জন্য আগে পত্রিকা, ম্যাগাজিন কিংবা বইয়ের দরকার পড়ত, কিন্তু ব্লগের জামানা এসে সেই জায়গাটা দখলে নেওয়া শুরু করলো। এখন আর লিখে অপেক্ষা করা লাগে না কারো, অ্যাকাউন্ট খোলো, পোস্ট করো, ব্যাস। সময়টা বেশ উপভোগ্যও ছিল বটে। কেউ কেউ গুরুত্বপূর্ণ সব আর্টিকেল লিখছে, কেউ কবিতা, কেউ বা গল্প। রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি বা ধর্ম কোনোটাই বাদ যায় না। এরই মাঝে সোশ্যাল মিডিয়া হিসেবে আত্মপ্রকাশ করে মার্ক জাকারবার্গের ফেসবুক। সামাজিক যোগাযোগ ব্যবস্থা পেল এক নতুন মাত্রা। পূর্ববর্তী ব্লগ জীবনের অভিজ্ঞতা, ধর্ম সংক্রান্ত পড়াশোনা সহ সব মিলিয়ে মনে হলো আমি যা জানি বা বিশ্বাস করি তা নিয়ে একটা চরিত্র তৈরি করলে কেমন হয়। হুমায়ুন আহমেদ হিমু এবং মিসির আলী তৈরি করেছেন। এই ধরনের একটা কেন্দ্রীয় চরিত্র যদি বিশ্বাসের কথা বলে, যদি ভাঙতে পারে সন্দেহের দুর্গ, তাহলে কেমন হবে ব্যাপারটা। মনে আছে, ঠিক এমনই একটা চিন্তা থেকে এক পূর্ণিমা রাতে নিজের মোবাইল ফোনেই লিখতে শুরু করেছিলাম প্যারাডক্সিক্যাল সাজিদের প্রথম গল্প, একজন অবিশ্বাসীর বিশ্বাস। বই করব ভেবে লিখিনি যদিও, কিন্তু আমাদের ভাবনাই তো আর সবকিছু নয়। মহান রব আমার সেদিনকার সেই চিন্তাটাকে কত দূর পর্যন্ত বিস্তৃত করে দিয়েছেন। আজও নিভৃতে ভাবতে গেলে কৃতজ্ঞতায় আমার মাথা নুয়ে আসে। আলহামদুলিল্লাহ। প্যারাডক্সিক্যাল সাজিদ প্রকাশের মাধ্যমে আমার লেখক জীবনে প্রবেশ। সাজিদের বিপুল পাঠকপ্রিয়তা আমাকে এনে দাঁড় করিয়ে দেয় এক নতুন জগতে, যেখানে আনন্দ আছে, আছে তৃপ্তি, আর সাথে বেশ বড় কিছু দায়বদ্ধতাও। তরুণদের যে বিরাট অংশটার মনে সাজিদ হয়ে ওঠার বাসনা জাগ্রত হয়, তাদেরকে সেই পথে ধাবিত করার রূপরেখা তৈরির দায়িত্বটা কিভাবে এড়াই, সেই চিন্তা থেকে জীবনের জাগরণ সিরিজের বইগুলোর অবতারণা। কিন্তু যে বিশ্বাস আর জীবনের কথা আমি বলতে চাই, তার উৎস তো আসলে কোরআন। সেই কোরআনের কাছাকাছি যদি না আসা যায়, যদি না ডুব দেওয়া যায় তার মণিমুক্তার ভাণ্ডারে, কি মূল্য তাহলে একটা মানব জীবনের? সাজিদ হয়ে ওঠার সার্থকতাও তাহলে কোথায়? কোরআন জীবনের এক অনন্য উপাখ্যান। কোরআন জীবনের গল্পই বলে। যাপিত জীবনে কোরআনের সেই প্রাসঙ্গিকতা, কোরআনের মাঝে থাকা জীবনের সেই গল্পগুলোকে তুলে এনে মানুষকে কোরআনের আয়নার সামনে দাঁড় করানোর লক্ষ্যে আমার প্রথম প্রয়াস কোরআন থেকে নেওয়া জীবনের পাঠ বইটি। আমি জানি আমার লেখক হয়ে ওঠার গল্পটা তেমন চমকপ্রদ নয়, কিন্তু আমার লেখক জীবনে সবচেয়ে সেরা উপলব্ধির কথা যদি কেউ বলতে বলে, তাহলে বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হৃদয়ের গভীর থেকে যা কিছু হয় সেগুলোতে কল্পনাতীত বারাকা চলে আসে।